বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কাঠুয়াতে ভারতীয় সেনার 10 থেকে 15টি পোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। হামলার জেরে সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সীমান্তে পাক হামলা অব্যাহত থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফকে যথোপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সীমান্তে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। গতকাল কঠুয়াতে ভারতীয় সেনার 10 থেকে 15টি পোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। হামলার জেরে সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্তে গত 4 দিনে এই নিয়ে 4 বার এবং গত 9 দিনের মধ্যে 8 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সীমান্তে পাক হামলা অব্যাহত থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফকে যথোপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সীমান্তে পাকিস্তান কোনো রকম প্ররোচনা ছাড়াই হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। बेहतर रिश्ते हों और आपने देखा कि जिस समय यहाँ शपथ ग्रहण समारोह था उस समय भी प्रधानमंत्री जी ने वहाँ के पाकिस्तान के प्रधानमंत्री को आमंत्रित किया था और उनके साथ हाथ मिलाया था। हाथ मिलाकर हम यह संदेश ये देना चाहते थे कि हम केवल आपसे हाथ ही नहीं मिलाना चाहते बल्कि पाकिस्तान के साथ हम दिल मिलाना चाहते हैं। लेकिन यह बात हमारी समझ के परे है कि बार बार इसके बावजूद जबकि हम अपना हाथ आगे बढ़ा रहे हैं पाकिस्तान से दोस्ती के लिए, क्यों सीज फायर का वायलेशन पाकिस्तान के द्वारा किया जाता है, यह बात हमारी समझ में नहीं आती है और हर बार पाकिस्तान को मात खानी पड़ती है। वैसे हम लोगों ने अभी तक जितना अधिकतम हो सका है सुरक्षा व्यवस्था को चाक चौबंद करने की कोशिश की है ताकि 26/11 की घटना की पुनरावृत्ति भारत में न हो। এক পদস্থ পুলিশ আধিকারিক জানান, গতকাল রাত 9:30 নাগাদ জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর সাম্বা এবং হীরানগর সেক্টরে ভারী গোলাবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। এর পাল্টা জবাব দেয় বিএসএফও। পাক রেঞ্জার্সদের গুলিতে এক মহিলার মৃত্যুসহ 9 জন নাগরিক আহত হয়েছেন। বিএসএফের পাল্টা গুলিতে মৃত্যু হয় 5 পাকিস্তানি সেনার। গুলির বিনিময় এখনও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিএসএফের মহানির্দেশক ডিকে পাঠক গত রাত 10টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান যে সীমান্তে পাক সেনার জঙ্গি অনুপ্রবেশ করানোর বড়সড় ছক বানচাল করে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাহিনীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তে গোলাগুলি অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলপথে পাকিস্তানের নৌকা অনুপ্রবেশের চেষ্টার পর কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হলো গুজরাটকে, এমনটাই জানিয়েছেন উপকূল রক্ষার আইজি কুলদীপ সিং। কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হলো গুজরাট। জলপথে পাকিস্তানের একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টার পর গোটা রাজ্যের নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে, এমনটাই জানিয়েছেন উপকূল রক্ষার আইজি কুলদীপ সিং। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সিং জানিয়েছেন 6 থেকে 7টি বিমান গুজরাতের উপকূলে লাগাতার নজর রাখছে। আরব সাগরে বিস্ফোরণ স্থল থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে উপকূল রক্ষা বাহিনী, কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কিছু মেলেনি। এই ঘটনার পর রাজ্য জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের নিরাপত্তা এখন বিএসএফ ও গুজরাট পুলিশের হাতে। উপকূল রক্ষা বাহিনীর জন্য বড় নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে। গুজরাতের পুরন্দর থেকে 365 কিলোমিটার দূরে একটি জেলে নৌকাকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। লাগাতার জেরার মুখে চাপে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে নৌকাটিতে। वो देखने में बिल्कुल फिशरमैन नहीं थे और उन लोगों ने टी शर्ट्स और हाफ पैंट पहना हुआ। सस्पिशन हुआ कि इनके नेक भी नीचे नहीं है और फिशरमैन की पोशाक में भी ये लोग बाग नहीं हैं, तो हमने फिर दोबारा उनको कोशिश की बोट रुकने के लिए और कोऑपरेट करने के लिए। फिर उन्होंने लाइट बंद किया और उन्होंने फिर भगना स्टार्ट किया। 2-3 शॉट फायरिंग किया और उसके बाद भी बोट नहीं रुकी, तो हमने एक बार दोबारा फायरिंग किया और उस फायरिंग के बाद में बोट रुकी। बट रुकने के बाद उसमें कोई रिस्पॉन्स नहीं था। हम फिर भी उनको बोलते रहे, लेकिन 2 और 3 घंटे की चेस के बाद और इन सब चीज़ों के बाद में फिर सडनली हमें उस बोट की तरफ से आग की लपटें दिखाई। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে শুক্রবার আইটিআই প্রাঙ্গণে শুরু হলো 59টি জেলাভিত্তিক বিশেষ হস্ততাঁত ও বস্ত্র মেলা। উদ্বোধন করেন মন্ত্রী তপন চক্রবর্তী, ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ত্রিপুরা সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে শুক্রবার বিকেল 4টায় আইটিআই প্রাঙ্গণে শুরু হলো ঊনকোটি জেলাভিত্তিক বিশেষ হস্ততাঁত ও বস্ত্রমেলা। প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, বিধায়ক টুনুবালা মালাকার, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শান্তি সিংহ, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন কান্তিলাল দেব, অতিরিক্ত জেলাশাসক গোপিকা রঞ্জন দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, হ্যান্ডিক্রাফটস আইটেম কারুশিল্পী যারা 1,40,000 কারুশিল্পী আছে যারা বাঁশ বেতের উপর কাজ করে, 1,40,000 পরিবার চিন্তা করে দেখো কারুশিল্পের কাজের উপর নির্ভর করছে। সেখানেও তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করে মার্কেট দখলে রাখার জন্য অতি সূক্ষ্ম কাজের পারদর্শিতা তারা অর্জন করেছে এবং সেগুলো এখন বিদেশের মাটিতে যাচ্ছে, বিদেশের বাজারে যাচ্ছে। আমাদের কারুশিল্পের তৈরি জিনিস বিদেশের বাজারে যাচ্ছে, তো সেভাবে আপনাকে তৈরি হতে হবে। সেরিকালচার, সিল্কের শাড়ি, সিল্কের কাজ, তাঁত। মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। কৈলাসহরের পর এবার তেলিয়ামুড়াতে কুলসিত হলো শিক্ষাঙ্গন। তেলিয়ামুড়া ডিগ্রি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে কন্যাসহ এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশ অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কতিপয় নারী দেহভোগী কলঙ্কিত শিক্ষকদের দৌলতে বারবার কুলসিত হচ্ছে শিক্ষাঙ্গন। এবার তেলিয়ামুড়া ডিগ্রি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে কন্যাসম এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশ অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় তেলিয়ামুড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তেলিয়ামুড়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল 1 জানুয়ারি তেলিয়ামুড়া শান্তিনগরের বাসিন্দা রতন ধরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসে। শনিবার সকালে রতনবাবু এবং ওনার স্ত্রী কর্মস্থলে চলে যান। বাড়িতে কেবল ছিল রঞ্জনবাবুর দ্বাদশ শ্রেণীর পাঠরতা কন্যা। তখনই প্রিন্সিপাল প্রদীপ কুমার দে রতনবাবুর কন্যাকে নিজ থাকার ঘরে ডেকে নিয়ে ল্যাপটপে অশ্লীল ছবি দেখিয়ে উত্তপ্ত করেন এবং তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তারপর রতনবাবুর কন্যা দৌড়ে গিয়ে অন্য ভাড়াটিয়াদের ঘটনাটি জানায় এবং মা বাবাকেও খবর দেয়। মেয়ের সঙ্গে কলেজের অধ্যক্ষ কর্তৃক এই দুর্ব্যবহারের কথা জেনে বাড়িতে এসেই পুলিশকে খবর দেয় নির্যাতিতা মেয়ের অভিভাবকরা। অভিযোগ পেয়েই পুলিশ রতনবাবুর বাড়িতে এসে প্রিন্সিপালের ল্যাপটপ খতিয়ে দেখে। প্রিন্সিপালকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয় প্রিন্সিপালের ল্যাপটপটিও। সংশ্লিষ্ট ঘটনা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান নির্যাতিতার পিতা। জানুয়ারি 3 তারিখ সকালে আমি আমার দোকানে গেছি। আমার মিসেস সেও তার অঙ্গনওয়াড়ি সেন্টারে গেছে। মেয়েটা চিন্তা করছে যে মা একটু দেরিতে আইব, ফোন করে কইছে, তাহলে আমি ভাত রান্না করে লাই। ভাত রান্না বসাইছে এমন সময় তেলিয়ামুড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওরে ডাকছে জল দেওয়ার জন্য। উনি আমার বাড়িতে 1 তারিখ বিকেলবেলা ভাড়াটিয়া হিসেবে একটা রুম নিচ্ছে তাদের কলেজেরই এক সহকর্মীর মাধ্যমে। তারপরে জল চাইছে পরে সে যখন গেছে বোতল দিছে, বোতলে ভইরা সে নিয়ে জল দিছে। এর মধ্যে পরক্ষণে আবার কতক্ষণ পরে তারা ডাকছে, তখন সে যখন গেছে আয় ভেতরে আয়, ভেতরে আয় কয়েছিরা তার ল্যাপটপে সে অশ্লীল ছবি দেখানো আরম্ভ করছে। পুলিশের তার বিরুদ্ধে এর এগেইনস্টে আমরা এটাকে এফআইআর বলে না কি বলে, এফআইআর করে দিছি। এখন কোর্ট যা সিদ্ধান্ত নেয়। আপনি কি মনে ওনার মতো মানুষ শিক্ষকেরই যোগ্য না, আর সে কি করে প্রিন্সিপাল হয় বা অধ্যক্ষ হয়? কারণ যার ল্যাপটপে এই সমস্ত জিনিস থাকে সে এই ল্যাপটপ নিয়েই কলেজে যায়, যেই জায়গায় যায় সে সেই জায়গায়। এদিকে প্রিন্সিপাল প্রদীপ কুমার দে প্রথমে তার ল্যাপটপে কোনো রকম অশ্লীল ছবি নেই বললেও পুলিশ ল্যাপটপ খতিয়ে দেখে এতে উত্তেজক ছবিও পায়। যদিও অভিযুক্ত প্রিন্সিপাল নিজেকে নির্দোষ বলেও দাবি করেন, কিন্তু কলেজের সরকারি ল্যাপটপে
অশ্লীল ছবি থাকার বিষয়টিতে কিছুই বলেননি। ধরনের ষড়যন্ত্র মনে হইতেছে, কারণ আমি এটা অবাক হয়েছি। কারণ আমি ড্রেস পইরা অলরেডি কলেজের দিকে রওনার জন্য আমার স্টাফ ব্যাগ গুছাইছে, জানালা লাগাইছে, সব করছে। তার মধ্যে কয়েকটা জিনিস রয়ে গেছে, ব্যাগ লয়ে গেছে, আর একটা ব্যাগ নিয়ে আইছে, অন্য যে সবটি ঢুকাইছে, পানি পুতলা ঢুকাইছে, একসাথে বেরিয়েছি। যেটা মনে হইতেছে একটা ছেলের আমি বারান্দায় আমাদের ঘুরতে দেখছি। আমার বোধহয় এই বাড়িতে আসার পরে তার কোনো প্রবলেম কিনা, যে আমার ওর বাবা মা বোধহয় বাড়া দিছে, তাদের কোনো সমস্যা কিনা, আমি এখান থেকে গেলে বেটার, এটা হইতে পারে আমার যেটা ধারণা। তেলিয়ামুড়া থানার এসআই রবীন্দ্র দেববর্মা জানান, কিন্তু যাদের কাছ থেকে শিক্ষা পেয়ে প্রতিষ্ঠিত হয় সমাজ, কিংবা যারা জাতির মেরুদণ্ড বলে কথিত, তাদের একজন তথা তেলিয়ামুড়া ডিগ্রি কলেজের খোদ প্রিন্সিপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় ছিছি রব উঠেছে গোটা তেলিয়ামুড়া মহকুমায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসামের লামডিং শিলচরের মধ্যে রেল লাইনের পাশাপাশি ব্রডগেজ সম্প্রসারণের লক্ষ্যে আগরতলা রেল স্টেশনে শুরু হয়ে গেছে কাজ। 2016 সালের মার্চ মাসের মধ্যে প্রত্যেক রুটে কাজ সম্পন্ন করার কথা রয়েছে। এই রেলপথ নির্মাণ করবে ভারতীয় রেলের নির্মাণ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। আসামের লামডিং শিলচরের মধ্যে রেল লাইনের পাশাপাশি ব্রডগেজ সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যে আগরতলা রেল স্টেশন শুরু হয়ে গিয়েছে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ। সেই সঙ্গে চলছে আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রেলপথ সম্প্রসারণের জমি অধিগ্রহণের কাজ। 2014 সালের 1 অক্টোবর এনএফ রেল আসামের লামডিং থেকে বদরপুর হয়ে শিলচর পর্যন্ত মিটার গেজ রেল লাইনকে ব্রডগেজ লাইনে রূপান্তরের জন্য মেগা ব্লক হাতে নিয়েছে। আগামী 31 মার্চকে লক্ষ্যমাত্রা হিসেবে ধরে নিয়ে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। লামডিং থেকে শিলচরের মধ্যে ব্রডগেজ ট্রেন চালু হয়ে গেলে মেগা ব্লকের দ্বিতীয় পর্যায়ে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল। আগামী 1 অক্টোবর 2015 রুটে কাজ শুরু হবে এবং কাজ শেষ করার সময় ধার্য করা হয়েছে 31 মার্চ 2016 সাল। তবে দেশের এই প্রান্তিক রাজ্যে ব্রডগেজ ট্রেন চালু করার জন্য রেল লাইন পরিবর্তনের পাশাপাশি স্টেশন সহ আরও নানান কিছুর পরিকাঠামোর উন্নয়ন করতে হবে, তাই বসেনি রেল কর্তৃপক্ষ। লামডিং শিলচর রেল লাইনের কাজের পাশাপাশি ত্রিপুরার রাজধানী আগরতলা, ধর্মনগর সহ আরও কয়েকটি স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে এসে গিয়েছে ব্রডগেজের বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী, যা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগরতলা প্ল্যাটফর্ম চত্বরে। আগরতলা স্টেশনের বর্তমান প্ল্যাটফর্মের পাশেই এখন তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্মটি। এদিকে আগরতলা থেকে রাজ্যের গুমতি জেলার জেলা সদর উদয়পুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে একই সঙ্গে। আগামী 2016 সালের মার্চ মাসে একই সঙ্গে বদরপুর থেকে উদয়পুর পর্যন্ত ব্রডগেজ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। অপরদিকে আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে প্রস্তাবিত রেলপথ সম্প্রসারণের জন্য ইতিমধ্যে চলছে জমি অধিগ্রহণের কাজ। এই রেলপথটি নির্মাণ করবে ভারতীয় রেলের নির্মাণ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। আগরতলা আখাউড়া রেলপথে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে এবং এই রুটটি ব্যবহার করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ত্রিপুরা সহ উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলির পণ্য আমদানি রপ্তানি পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। এই প্রসঙ্গে উল্লেখ্য যে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া রেল স্টেশনের দূরত্ব 15 কিমি। এর মধ্যে ভারতীয় অংশে রয়েছে 5 কিমি ও বাংলাদেশের অংশে রয়েছে 10 কিমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 50 বর্ষ পূর্তি উপলক্ষে উত্তর ভারতচন্দ্রনগর গ্রামের উত্তর ভারতচন্দ্রনগর প্রাইমারি স্কুলে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হয়। এর শুভ সূচনা করেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। অনুষ্ঠানে স্কুলের কৃতি ছাত্র ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ভারতচন্দ্রনগর ব্লকের অধীন উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রামেরই একটি স্কুল উত্তর ভারতচন্দ্রনগর প্রাইমারি স্কুল। এটি 1965 সালে এলাকার মানুষেরা শুরু করেছিল। কোনো কোনো ব্যক্তির মতে স্কুলের স্থাপনকাল আরও 3-4 বছর আগে। তবুও যেহেতু 1965-তে স্কুলের জন্ম শুরু, তাই সেই সালটাকে ভিত্তি বর্ষ ধরে বৃহস্পতিবার বিকেল 5টায় সাংসদ শঙ্করপ্রসাদ দত্তের হাত ধরে উত্তর ভারতচন্দ্রনগর এইচএস স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো। তবে স্কুলের উদ্বোধনের আগে স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে পতাকা উত্তোলন করেন স্কুলের কৃতি ছাত্র তথা বিসি নগর ব্লকের চেয়ারম্যান নির্মল ভৌমিক।
50 বছর পূর্তি উপলক্ষে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার ও সুদন দাস, ছিলেন প্রতিষ্ঠাতা শিক্ষক মুকুন্দ চক্রবর্তী। সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, প্রথম বলল যে এতদিন বিদ্যালয়ের দিকে অনেক ছেলে মেয়ে যেতে ভয় পেত, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের সকলকে বিদ্যালয়ের দিকে পাঠাতেন না। কেন? আমাদের ত্রিপুরার যে গরিব মানুষরা আছেন, যাদের দোবেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়, তারা মনে করতেন দোবেলা খাবার জোগাড় করাটাই তো কষ্টসাধ্য কাজ, আমার ছেলেটাকে মেয়েটাকে বিদ্যালয়ে পাঠাবো, তার জন্য স্কুলে বেতন দিতে হবে, বই কিনতে হবে, ড্রেস কিনে দিতে হবে, বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য যদি খানিকটা খরচ লাগে সেটাও দিতে হবে। তার চাইতে বরং আমার ছেলেটা মেয়েটা বিদ্যালয়ে যাবার দরকার নেই, বাড়িতেই থাকুক, প্রয়োজনে আমার কাজে সাহায্য করবে, খানিকটা রোজগার। সেই যন্ত্র যদি ঘরে বসানো যায়, একেবারে সরস্বতী সুসুর করে সেই ঘরে চলে আসবে। এই যে বিষয়গুলি চলছে, এতে তাদের ব্যবসা হচ্ছে। একটা টিভিতে 1 মিনিট সময় মানে লাখো লাখো টাকা খরচ হয়। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে প্রচার চলছে, কত লক্ষ কোটি টাকা খরচ করছে, কিন্তু নিঃসন্দেহে তাদের ব্যবসাটাও হচ্ছে। আমি কথাটা বলছি এই জন্যে, বিজ্ঞান এবং প্রযুক্তির এই সীমাহীন অগ্রগতির মধ্যেও কেন এটা হতে পারছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও আমবাসা 44 নং জাতীয় সড়কে ঘটে যান দুর্ঘটনা। এক কমান্ডার জিপ ধাক্কা দেয় এক ঠেলা চালককে। ঘটনাস্থলে ওই ঠেলা চালকের মৃত্যু হয়, আর সহচালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। লংতরে থানছড়ায় যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আমবাসায়। ঘটনা শুক্রবার দুপুরে আমবাসা সিএমও অফিস সংলগ্ন 44 নং জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, TR042146 নম্বরের একটি কমান্ডার জিপ মনু থেকে আমবাসার দিকে আসছিল। তখন ঠেলাচালক রঞ্জিত দাস ও সহচালক রাজুধর ঠেলাতে ধান নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কমান্ডার জিপ পেছন থেকে ঠেলাতে ধাক্কা মারে। তখন ঘটনাস্থলে রঞ্জিত দাস মারা যায়, আর রাজুধরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে চিকিৎসকরা জানান, ট্রাফিক অ্যাক্সিডেন্ট, দুটো পেশেন্ট আছে, এর মধ্যে একটা পেশেন্ট হচ্ছে ব্রড ডেড হার্ট, আর একটা তো এখন ইনজুর্ড আছে। এই পেশেন্টটার আমরা এখন টেকআর করছি। এখন আমরা মানে উই আর ওয়েটিং ফর দি পেশেন্ট পার্টি টু কাম। তো ঠিক মতো করতে পারছে না, কারণ যেজন মারা গেছে উনি তো শেষ, মানে ডেথ হয়ে গেছে। আর আরেকজন যে আছে ইনজুর্ড, তাই একটু ডিসওরিয়েন্টেড হয়ে গেছে আর কি। কি মানে মাইনর কোনো না মেজর প্রবলেম? কোনটা? এখানে পেশেন্টের মেজর প্রবলেম বা মাইনর প্রবলেম? মেজরই ওয়েস্টে ইঞ্জুরি আছে, ওয়েস্টে আর চেস্টে আর লেফট এলবো জয়েন্টে। এটা তো এখন মানে বলা যাচ্ছে না, প্রপার ইনভেস্টিগেশন করতে হইব, এক্সরেশন করতে হইব, সিটি স্ক্যান করতে হইব। একজন যাত্রী জানান, জিপ চালকের অসাবধানতার কারণে ঘটেছে এই দুর্ঘটনা। মানে আমি তো কাজটা চলতেছে, গাড়ি মোটামুটি ভালো স্পিড হয়েছে, আওয়ার পরে তো আমি পিছন দাঁড়া রয়েছি, মানে এতটুকু মানে শব্দ ভালো দিয়ে একদম ওই হেড দোকান পুরো ডাইরেক্ট বাড়ি দিয়ে মানে হেড দোকানের সামনে কেন আর কি। এবার তো নেমা দিই আমার সম্বন্ধে গাড়ি লোক আছে, রিক্সা ড্রাইভার দুজন মদমত্ত অবস্থায় আসছিল। দেখতো আমি এত আমি তো পিছনে উঠছি, আমার দেখা তো করতাম না। আমি তো ওই গাড়ি পিছনে মানে রোডাকে বাড়ি গেছি, যাতে বাড়ি গেছি আমি রোডটার পিছনে। এত গাড়ি বাড়ি থাকে আমি সামনে নেই, যে গাড়ি বাড়ি গেছে এত নেমে নাই গেছে ওখান থেকে। আপনি কি গাড়িটার মধ্যে আসছিলেন? আমি পিছনে ধরে আসলাম। গাড়িটার স্পিড কত ছিল মনে করেন মোটামুটি আমতাজ মোতাবেক? 50 এটা তো ঢুকছে, এটা কি হয়েছিল? ডাইরেক্ট বাড়ি দিছে না মানে তুলে দিয়েছে হেড যেমন বাইরে গেছে, এদিকে একটা গাড়ি আছে, আমি গাড়িটার পিছনে তারা আসলে খেলাটা নিয়ে কোনো ঢুকতে আসলো আর কি। আর এত সুবিধা দিয়ে গেছে গ্যাস মারতে আর কি। আপনি দেখছেন যে মোটামুটি মনে করেন মানে সবকে দূষিত নাই, মানে যে জায়গাটা দূষিত হলে নিয়ম ড্রাইভার দুষ্টা ড্রাইভার রইব। এদিকে চালক সেন্টুপালকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা অভয়ারণ্যে তার কাটা বেড়া কেটে মদের আসর। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জনমনে, অপরদিকে অভয়ারণ্য কর্তৃপক্ষ নীরব। সিপাহীজলা অভয়ারণ্যে এই বছর বনভোজনের মরশুমে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। তার মধ্যে আবার এক শ্রেণীর যুবকরা অভয়ারণ্যের সীমানা তারকাটা বেড়া কেটে অনবরত প্রকাশ্যে মদের আসর জমাচ্ছে, যার ফলে পরিবেশটাকে কলুষিত করে তুলছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।
অন্যদিকে সিপাহীজলা অভয়ারণ্যের কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব। তাহলে এখন প্রশ্ন হলো, পুলিশ ও অভয়ারণ্যের কর্তৃপক্ষের সহায়তায় কি এই ঘটনা ঘটে চলছে? প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, পুলিশি হয়রানির দরুন এখন বনভোজনে মানুষ আসতে সাহস করে না। তার মূল কারণ, যদি সিপাহীজলা অভয়ারণ্যে বনভোজন করতে আসে তাহলে রাস্তার মাথা বিশালগড় থানার সামনে মধ্যবাজার লালসিংমুড়া স্ট্যান্ড অভয়ারণ্যের গেট সম্পূর্ণভাবে তল্লাশি চালিয়ে প্রবেশ করতে দেয়া হয়, যার ফলে এক শ্রেণীর ভদ্র পরিবারের লোকেদের মনে ক্ষোভ প্রকাশ হচ্ছে। কিন্তু অন্যদিকে পুলিশকে হাত করে অভয়ারণ্যের বেড়া কেটে অনবরত মদের আসন নিয়ে বসে আছে কিছু লোক। তাহলে তল্লাশির কি প্রয়োজন ছিল? এখন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ দেখা সত্ত্বেও কোনরূপ ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। মানে এই যে গেট খোলা ভাঙ্গা আছে না, মানে প্রত্যেক লোক ঢুকতে পারে। আমরা যারা যেটা পুলিশ এদিকে অভয়ারণ্যের কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে সম্পূর্ণ দায় চাপিয়ে দেন পুলিশের উপর। তাই দাবি উঠেছে তার কাটা বেড়া সম্পন্ন করার এবং পুলিশি তল্লাশি আরো জোরদার করার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জলের দাবিতে শুক্রবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা জেলা পরিষদ অফিসের সামনে কৈলাসহর কুমারঘাট পথে অবরোধ করেন। পরে কৈলাসহর মহকুমা শাসক ঘটনাস্থলে উপস্থিত হলে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পানীয় জলের দাবিতে 2 জানুয়ারি শুক্রবার রাস্তা অবরোধে নামলেন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। জেলা পরিষদ অফিসের সামনে কৈলাসহর কুমারঘাট পথে অবরোধ করেন তারা। জলের দাবিতে গ্রামের বাসিন্দারা কলসি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। মহিলাদের পাশাপাশি গ্রামের পুরুষরাও অবরোধে সামিল হন। অফিস টাইমে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করায় রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ে বেশ কিছু যানবাহন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কৈলাসহর থানা পুলিশ। জনা কয়েক DWS এর ঠিকাদার ও প্রকৌশলীর সঙ্গে নিয়ে অবরোধ স্থলে আসেন DWS এর SDO সঞ্জয় পাল। অবরোধ তুলে নেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেন, কিন্তু পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা ছিলেন অনড়। তাদের দাবি পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে তার তপ্ত বাক্য বিনিময়ও হয়। পরবর্তী সময়ে অবরোধস্থলে আসেন কৈলাসহরের মহকুমা শাসক অভিজিৎ শুক্লদাস। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জলের সমস্যা তাদের দীর্ঘদিনের। এর আগেও তারা জলের দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরে যোগাযোগ করেছেন। জেলা শাসকের কাছে তাদের সমস্যার কথা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এটা আমাদের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের একাংশ। আমরা দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা, আমাদের এটা নতুন কোনো সমস্যা নয়। এই ধরনের আন্দোলন আমরা এর আগে আরো বহুবার করছি। আমরা ডিএম অফিস ঘেরাও দিছি, এই ধরনের রাস্তা অবরোধ করছি, কিন্তু আমাদের দাবি হইল যে আমাদের পানীয় জল সহ পানীয় জলের স্থায়ী সমস্যা, মানে সমাধানের সমস্যা স্থায়ী সমাধান না হয়েছে ততক্ষণ পর্যন্ত এলাকার পানীয় জলের ব্যবস্থা তারা করবেন। অন্যথায় নাইলে আমরা তো আজকে রাস্তাত বইছি, শুধু রাস্তাত বোয়া নয়, আমরা প্রয়োজন হইলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। আমরা ডিএম অফিসে যাইবো, আমরা ডিএম অফিসে গিয়ে ডিএম সাহেবরে আমরা ঘেরাও করবো। এক্ষেত্রে গ্রামবাসীরা দায়ী করেন পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরকে। তাদের বক্তব্য, দপ্তরের উদাসীনতায় তারা এই দুর্ভোগে পড়েছেন। শুকা মরশুম শুরুর আগেই রাজ্য সরকার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বারবার মিটিং করে গ্রামীণ এলাকার যাতে পানীয় জলের কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন জেলায় দপ্তরের কাজকর্ম নিয়ে হয়েছে পর্যালোচনা বৈঠকও। উদ্দেশ্য সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার। কিন্তু দপ্তরের আধিকারিকরা যে সরকারের নীতি নির্দেশিকাকে খুব একটা গুরুত্ব দেন ভগবাননগরে পানীয় জলের সমস্যাই তার জ্বলন্ত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ন্যায্য পারিশ্রমিকের দাবিতে শুক্রবার খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধে বসে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাংশ রেগা শ্রমিকরা। তাদের 1 ঘন্টার এই পথ অবরোধে অনেক যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে রেগা শ্রমিকরা। ন্যায্য পারিশ্রমিকের দাবিতে ফের সরব হল রেগা শ্রমিকরা। আর এর জেরেই শুক্রবারে খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধে বসে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাংশ রেগা শ্রমিক। তাতে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ওই সড়কে যান চলাচল। রেগার কাজে ন্যায্য পাওনার দাবিতে তেলিয়ামুড়া বিভিন্ন পঞ্চায়েতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার তেলিয়ামুড়া জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 ও 6 নং ওয়ার্ডের রেগা শ্রমিকরা জানতে পারে তাদের জিআরএস কর্তৃক
মেজারমেন্টের পর তারা মজুরি 155 টাকার পরিবর্তে মাত্র 40 টাকা 50 টাকা করে পাবে। এতেই ক্ষিপ্ত রেগা শ্রমিকরা এদিন বেলা 11টা নাগাদ খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ, নগর এলাকায় টুয়েপের শ্রমিকরা সামান্য কাজ করে সম্পূর্ণ পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু রেগা শ্রমিকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। নগর পঞ্চায়েতে করতেছে কাজ করতেছে, তারা 150 টাকা 155 টাকা কইরা দিতেছে, কিন্তু তারা টুপা এই রাস্তার সামনে যে ঝাড়ু দেয়। আর আমরা দিন সারাদিন লাগাইয়া বেলা 2টার সময় মাটি কাটতে যাই, এত মাটি টানি, এরপরে তো আমরা এত কম হাজিরা দিতেছে, কোনো দিছে না টাকা। 3 কিস্তি কাম করাইছে, কইছে আমরা 155 করে দিব, ওহন কইতাছে দিত না এত করে। এই অবরোধ প্রায় 1 ঘন্টা চলার পর পঞ্চায়েত প্রধান জীবন চক্রবর্তীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। এদিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ থাকায় নাকাল হতে হয় যাত্রীদের। আমি আশ্রম বাড়ি থেকে আসি, অত দূর পর্যন্ত এখানে যাইতে দিয়েছে না, একটা গাড়ি লাগিয়া। আমরা একটা ইন্টারভিউ আছে আজকে। কিসের ইন্টারভিউ? এলসিডি। কোন জায়গা? কুমলং এডিসি। এখন যাইতে দেন আপনার? হ্যাঁ। কয়টা আপনার গাড়ির মধ্যে কতজন আছেন? আমার গাড়িতে 3 জন আছে। সবাইকে ড্রাইভার লয়া 4 জন আছে। সব কি আপনার ইন্টারভিউ? হ্যাঁ, সব 3 জনের তো ইন্টারভিউ আছে। ওই রাস্তা দিয়ে চলাচল অপর যাত্রীর প্রশ্ন, পথ অবরোধের মধ্য দিয়ে কি সমস্যার স্থায়ী সমাধান সম্ভব? আমি আইসি কল্যাণপুর থেকে জামুতে নিয়ে আমরা হঠাৎ করে রাস্তার মাঝে দেখি পথ আটকায় পড়েছে। কি ব্যাপার? বললো যে রেগা করছে, রেগার টাকা পায় না। আর এই রেগার টাকা পান না, আপনারা দপ্তরে যান, সাধারণ মানুষকে লিগে হয়রানি করে।